রানী এখন কি করবে বা রাজকে কি বলে সান্ত্বনা দেবে তা তার জানা নেই। সে শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বুকের ভেতরে খুব ব্যথা লাগছে। রাজকে সে নিজের দুই হাতে আঁকড়ে ধরছে না, শান্তভাবে শুধু দাঁড়িয়ে আছে। রাজ রানীকে আরো শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিয়ে কান্না করে বলতে লাগলো, প্লিজ ডোন্ট লিভ মি, আমি মরেই যাব। প্লিজ রানী, প্লিজ ডোন্ট লিভ। রাজের এমন কাতর স্বর রানীর মনকে ব্যাকুল করে দিচ্ছিল। রানী নরম হাতে আস্তে করে রাজকে নিজের সাথে আবদ্ধ করে নেয়। রাজ রানীকে খুব শক্ত করে জড়িয়ে ঘাড়ে মুখ গুজে দিয়ে কান্না করছি তো করছি। রানীর নরম মন মুহূর্তেই কেঁদে উঠছে, চোখের কোণায় পানি ঝিকঝিক করছে। জানো, ছোটবেলায় মা চলে গেছে আমায় ছেড়ে, বাবা একা করে চলে গেল। আমার বলতে এখন শুধু তুমি আছো, আর কেউ নেই। দুনিয়াতে আমার সব কিচ্ছু নেই। প্লিজ রানী, আমায় ছেড়ে যেও না। প্লিজ ডোন্ট লিভ মি, বিশ্বাস করো আমি মরে যাব। রাজের প্রতিটা কথায় রানী কেঁপে কেঁপে উঠছে। রাজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, শান্ত হন, যাব না, কোথাও যাচ্ছি না আমি। রাজ রানীকে বুক থেকে তুলে গালের দুই পাশে হাত রাখে। সত্যিই যাবে না তো? প্রমিস করো যাবে না আমায় ছেড়ে। রানী মাথা নেড়ে হুম জবাব দেয়। রাজ রানীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়, নিজে আষ্টে পৃষ্ঠে ঠোঁট যুগল জড়িয়ে নিচ্ছে। রানীর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাজ চোখ বন্ধ করে নিজের কাজে ব্যস্ত। রাজের এমন মায়াময় মুখ দেখে রানীর ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। রাজকে নিজের সাথে জড়িয়ে নেয়। রাজ বেশ সময় পর রানীকে কোলে করে বিছানায় নিয়ে যায়। দুজন এই দুনিয়ার বাইরের জগতের কাজ করছে। দুনিয়ার কোনো খেয়াল এখন তাদের কাজ করছে না তাদের মাঝে। তারা তো দুজন দুজনের ঘরে সময় কাটিয়ে দিচ্ছে। রানীকে বিছানায় শুইয়ে দিয়ে রাজ নিজের সাদা শার্ট গা থেকে সরিয়ে উন্মুক্ত করে দেয় শরীর। রানীর দিকে অগ্রসর হয়। রানীর দুই ঠোঁটের মাঝখানে নিজের ঠোঁটের জায়গা দেয়। রানীর হাতের মাঝে নিজের হাত রাখে, আঙুলের মাঝে আঙুল দিয়ে হাত জড়িয়ে নেয়। রানীর গলায় নিজের মুখ ডুবায়। ক্রমশ রানীর সারা অঙ্গে নিজেকে স্থাপন করে নেয় রাজ। রানীকে আজ পরিপূর্ণ এক অন্যরকম ভালোবাসার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে রাজ। রানীকে নিয়ে ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে উপনীত হতে লাগলো রাজ। ভালোবাসার অতল সাগরে রানীকে নিয়ে রাজ ডুবে যাচ্ছে। রানী যেন পরম সুখে রাজের উন্মুক্ত পিঠ নখ দিয়ে আঁকড়ে ধরেছে। সুখের এক ভিন্ন রকম ঠিকানায় দুজন পাড়ি দেয়। সকালে সোনালি রোদ যখন রানীর চোখ স্পর্শ করে, রানী তখন মিটমিটিয়ে ওঠে। সামনে তাকিয়ে দেখে ধবধবে সাদা শরীরের অধিকারী রাজ তাকে জড়িয়ে নিয়ে শুয়ে আছে। তার গায়ে কোনো সুতা নেই। উন্মুক্ত বুকের দিকে রানী ঘন ঘন চোখের পাতা নাড়াচ্ছে। রাজের চুলগুলো কপালে এসে পড়েছে। চিকন জামকালো ঠোঁটের মাঝে কি রাজ্যের শান্তির আভাস। রানীকে আঁকড়ে শুয়ে আছে। রাজকে এমন অবস্থা দেখে রানীর বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যায়। টুক করে নিজের ছোট ছোট ঠোঁট বুলিয়ে দেয়। রাজ একটু নড়ে চড়ে উঠল। তাড়াতাড়ি করে নিজের জায়গায় শুয়ে পড়ে রানী। রাজ আরো শক্ত করে নিজের বাহুডারে তুলে নেয় রানীকে। রানী আস্তে আস্তে খেয়াল করলো তার শরীর ঠিক নেই। মুহূর্তে সব মনে পড়তে লাগলো। নিজের মাথায় নিজে একটা চড় দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, ইস, কি করলাম আমি, কি হয়ে গিয়েছিল আমার। আল্লাহ, তাড়াতাড়ি ওকে ফ্রেশ হয়ে নিচে যাই, না হলে ডেভিল রাক্ষস আবার না জানি কি করে বসে। রানী উঠতে গেলে রাস্তা কেটে নিয়ে আবার শুইয়ে দেয়। রানী শুকনো ঢোক গিলে চোখ বন্ধ করে নেয়। রাজ মিটমিট করে তাকিয়ে আছে। রানীকে দেখে একটা মুচকি হাসি মারে। সামনে চুলগুলো কানের পাশে গুজে দিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। রানীর লাল ঠোঁটে আলতো করে একটা কিস দেয়। রানীর সাথে সাথে চোখ খুলে তাকায় রাজের দিকে। রাজ একগাল একটা জগজ্জয়ের হাসি দেয়। রানী রাজকে ঠেলে দিয়ে চাদর জড়িয়ে নেয় শরীরে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়ায়। একদম আমার কাছে আসবেন না আপনি। রানীর কথায় রাজ জবাব না দিয়ে অন্যদিকে ফিরে মুচকি হাসতে লাগে। রানী কিছু না বলে ওয়াশরুমের দিকে চলে যায়। ওয়েট, ফ্রেশ হয়ে এসে পড়বেটা কি? নাকি আমার মাথা আরো বিগড়ে দেওয়ার চিন্তা আছো? কোনটা? রানী ভুরু ঠোঁট কুঁচকে রাজের দিকে তাকায়। কিছু বলতে গিয়েও বলে না, ভাবতে থাকে, আসলেই তো আমি বাসা থেকে কিছুই আনিনি, পরবটা কি এখন? কি সিসি। রানীর এমন মুখ দেখে রাজের খুব হাসি পায়। মুখে দুই আঙ্গুল দিয়ে ঠোঁট টিপে হাসতে থাকে। রানী মন খারাপ করে সেইখানেই দাঁড়িয়ে আছে। আলমারিতে দেখো, এক সাইডে তোমার যা যা লাগার সব আছে। ওখান থেকে যেটা মন চায় সেটা নিয়ে ওয়াশরুমে যাও। রাজের কথায় রানীর বেশ অবাক লাগে।
লোকটার নজর কেমন, সব দিকে নজর রাখে গ্যাংস্টারটা। হয়তো কালকেই সব ব্যবস্থা করে রেখেছিল। এইসব তো রাজ চৌধুরীর কোনো ব্যাপারই না। রানী আলমারি থেকে তাড়াতাড়ি হাতের সামনে যা পেয়েছে তা নিয়ে ওয়াশরুমে দেয় দৌড়। রানীর এমন দৌড় দেখে রাজের খুব হাসি পায়, খুব করে হাসিও। রানী কালো একটা শাড়ি পরে বের হয়েছে, সাথে লাল গোলাপি একটা ব্লাউজ, লম্বা চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, সাদা মুখটা বেশ শুভ্র লাগছে। রানীর সামনে এগিয়ে গিয়ে পর্দা সরিয়ে নেয়। কাচের ওপাশ থেকে রাজের লাগানো সবুজ বড় বড় গাছ দেখা যাচ্ছে, শুধু সবুজ আর সবুজ। সবুজের ফাঁক দিয়ে রোদ দেখা দিচ্ছে। রানী এমন দৃশ্যের দিকে তাকিয়ে মুচকি হাসে, তারপর চুল টুপটুপ করে পানির টাওয়াল দিয়ে মুছতে থাকে। রাজের চোখ যেন রানীর দিকেই আটকে আছে। শাড়িতে রানীকে বেশ ভালো লাগছে। মোহভরা চোখ নিয়ে রাজ বিছানা ছাড়ে। রানীর পেছনে হাত পেঁচিয়ে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়, ভেজা চুলে মুখ ডুবায়। রাজের ছোঁয়ায় রানী শিউরে উঠছে। শরীর কেঁপে জ্বর আসলে যেমন হয় তারও তেমন হচ্ছে। উষ্ণ রক্ত যেন আরও গরম হতে থাকে। রাজকে কোনো রকমে ছাড়িয়ে রানী চলে যায়। রাজ সেখানে দাঁড়িয়ে তার হাত আঁকড়ে ধরে, হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের উপর আনে। রাজের উন্মুক্ত বুকের দিকে রানী ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। রাজ বুঝতে পেরে মুচকে হাসে। রাজ সামনের চুলগুলো রানীর কানের পাশে গুজে দিয়ে রানীর দিকে মুখ বাড়ালে রানীর হুঁশ ফেরে। রাজের হাতের ফাঁক দিয়ে রানী নিচে বসে পড়ে, যার ফলে রাজের আশা বিফলে যায়। চোখ মেলে রানীকে দেখতে না পেয়ে সামনে তাকায়। রানী তার থেকে একটু দূরে দাঁড়িয়ে চুল মুছছে। রাজ আস্তে আস্তে তার দিকে এগিয়ে এলে সে পেছনে যেতে থাকে। যেতে যেতে একসময় ধপ করে রানী সিঙ্গেল সোফায় বসে পড়ে। রাজ সোফার হাত তোলে হাত দিয়ে তার দিকে ঝুঁকে যায়। রানী ভয়ে শুষ্ক ঢোক গিলে নেয়, চোখ মিটমিট করে। রাজ বেশ কিছু সময় এইভাবেই রানীকে দেখে। ভয় পেলে না তোমার দারুণ লাগে। লাল লাল গাল, লাল ঠোঁট, আরও যেন রক্তিম হয়ে যায়, রঙিন হয়ে যায়। বিশেষ করে নাকটা যেন টুকটুকে গোলাপ ফুল হয়ে ওঠে। তোমার চোখ মিটমিট করা ঘন চোখের পাতা ফেলা জাস্ট মনোমুগ্ধকর লাগে। রাজ রানীর দিকে আরও ঝুঁকে ফিসফিস করে বলে, এই যে বুকের বাঁ পাশটা দেখছো, এখানে রক্ত টকবক টকবক করে, তোলপাড় শুরু হয়ে যায় তোমার আমার রূপ দেখলে। ইচ্ছে করে মনের গহীনে ঢুকিয়ে রাখি তোমায়, ভিন্ন দেশে চলে যেতে ইচ্ছা হয় তখন। রাজ এটা বলেই মুচকি হাসি দেয়। তারপর রানীর হাত থেকে টাওয়ালটা ছো মেরে নিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে ঠোঁটের ইশারায় কিস দেয়, আবার মুচকি হেসে ভেতরে চলে যায়। রানী বসা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে ঘন ঘন চোখের পাপড়ি ফেলে। পিচ্ছি, পাকনামি করতে হবে না, চুপচাপ থাকবে। আমি ব্রেকফাস্ট করে দিয়ে গেলাম, খেয়ে নেবে। আর একটু পর আমের আন্টি আসবে, যা খাবে বলে দেবে, উনি তোমায় রান্না করে দেবে। অসুবিধা হলে জানাবে আমায়। সাবধানে থেকো, আসছি। রাজ কথাগুলো শেষ করে রানীর দিকে ঝুঁকে পড়ে, ফলে রানীর মাথা একটু হেলিয়ে দেয়। রাজ মুচকি এসে রানীর ঘাড়ের পেছনে হাত দিয়ে নিচের দিকে টেনে নেয়। কপালে চুমু দিয়ে রাজ সোজা রানীর ঠোঁটে চুম্বন করে বসে। রানী বেচারা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাজ উঠে দাঁড়িয়ে মুচকে আসে, তারপর চলে যায়। ডেভিল রাক্ষস এমন কেন? উনি আস্ত পচা, না হলে আমায় এমনভাবে ঠকাতে পারলো? কি করে করলো এমনটা? আরেকটা বিয়ে করে দিব্যি আমায় বিয়ে করে নিল। তাহলে এই মেয়েটার জীবন কেন নষ্ট করলো? না, বিষয়টা একটু দেখতে হবে। রানী নিচের দিকে যায়, বড় টেবিলের ওপর খাবার দেখতে পায়। তাড়াতাড়ি করে সেখানে বসে গপ গপ করে খাবার খেতে থাকে। রাজ রানীর এমন খাওয়ার ভাব দেখে ল্যাপটপের দিকে তাকিয়ে মুচকি হাসছে। তার বাসা পুরো সিসিটিভি ক্যামেরায় আবদ্ধ। রানীকে দেখছে আর মুচকি হাসছে রাজ। একটু পর আমেনা চলে এলো। রানীকে দেখে তিনি তো অবাক। মা, তুমি? আপনি? রাজবাবা আমার কথা কিছু বলেনি তোমায়? রানী মনে মনে ভাবি এটাই হয়তো আমেনা আন্টি। আপনি আন্টি না? হ্যাঁ মা, রাজবাবা আমায় আমেনা আন্টি বলেই ডাকে। ও নাস্তা করেছো? জি। আরও কিছু খাবে? না আন্টি, আমার লাগলে আমি বলে দেব। ঠিক আছে। আমেনা আন্টি ভেতরে গেলে রানী বসে বসে টিভিতে কার্টুন দেখছে। হঠাৎ তার মনে হলো আমেনা আন্টিকে জিজ্ঞাসা করলে অনেক কিছু পাওয়া যাবে, তাই তাড়াতাড়ি সে রান্নাঘরে যায়। আন্টি, আন্টি। হ্যাঁ মা, কিছু লাগবে? না। আচ্ছা আন্টি, আপনি এখানে আছেন কতদিন? অনেক বছর সে রাজবাবা, ছোটকাল থেকেই আছি। তাহলে আপনি অনেক কিছু জানবেন ওনার সম্পর্কে। না মানে, আচ্ছা বাদ দিন আন্টি, ওনার কি আগে বিয়ে হয়েছিল?
কি বলো এসব তুমি? রাজবাবা তোমায় খুব ভালোবাসে। অন্য বড়লোক ছেলেদের মতো রাজবাবা আজ পর্যন্ত তুমি ছাড়া কাউকেই বাসায় আনেনি। কি ভাবছো তুমি? না আন্টি, কিছু না। রানী তাড়াতাড়ি করে সেখানে চলে আসলো, মনে মনে বলতে থাকে, তাহলে উনি কি সত্যি বিয়ে করেনি নাকি আন্টি জানে না? আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। এসব সব তালগোল পাকিয়ে যাচ্ছে আমার। রানী ভাবতে ভাবতে সকাল পার করে দুপুর গড়িয়ে দিল। কলিং বেল বাজাচ্ছে আমেনা রান্নাঘরে, তাই রানী ভাবতে ভাবতে গিয়ে দরজা খুলে দেয়। সামনে তাকিয়ে দেখে রাজ হাতে এতগুলো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। রাজকে পাত্তা না দিয়ে রানী এক লাফ দিয়ে সেইগুলো নিয়ে সোফার দিকে দৌড়ে যায়। রাজ ঠোঁট উল্টিয়ে হেসে দরজা লক করে ভাষার ভেতরে যায়। রানী কিছু বলে না, আর বলবে না ভেবেই আইসক্রিম খাওয়া শুরু করে। পাশে বসে রাজ গালে হাত দিয়ে হাঁ করে দেখছে। রানীর সেই দিকে কোনো নজরই নেই, সে বাচ্চাদের মতন আইসক্রিম খাওয়াতেই ব্যস্ত। তার সামনে যে একজন সুদর্শন পুরুষ, যে কিনা তার হাজবেন্ড, সে বসে আছে তাকে দেখছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সবসময় সে যেভাবে আইসক্রিম খায় সেভাবেই খাচ্ছে। রাজ হঠাৎ রানীর ঘাড়ের পেছনে হাত দিয়ে মুখ এগিয়ে এনে ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমটা জিহ্বাতে চুষে নেয়। তারপর রানীকে ছেড়ে দিয়ে তার দিকে তাকিয়ে মুচকি হাসে। রানীর শুকনো ঢোক গেলে, লজ্জায় আইসক্রিমগুলো সেখানে থেকে রেখে উঠতে গেলে রাস্তার হাত ধরে বসিয়ে দেয়। রানী রাজকে পেছনে করে বসে। রাজ রানীর সামনে গিয়ে বসে তাকে দেখছে। রানী আবার উল্টো হয়ে রাস্তার সামনে যাচ্ছে। 3-4 বার এমন করার পর রাজ নিজের এক হাত দিয়ে রানীকে টেনে তার গায়ের সাথে মিশিয়ে বসায়। চুপ করে খাও। রানী কিছু না বলে খাওয়া নিয়ে পড়ে যায়। তুমি কি ফরাসিয়াস কি বেটুক? আমি সামনে আছি তবুও আমাকে বলছো না? রাজ অন্যদিকে মুখ ঘোরায়। রানী তার দিকে তাকায়। আপনি খাবেন? রাজ আর চোখে তাকে দেখছে। রানী অন্য একটা আইসক্রিম নিতে গেলে রাস্তার হাত থেকে লাগানো আইসক্রিম নিয়ে নেয়। তারপর রানীর ঠোঁটে লাগানো সেই আইসক্রিম খাওয়াতে মেতে ওঠে। দুজনে একসাথে বসে সোফায় ওইসবগুলো আইসক্রিম খেয়ে নেয়। রাজ রানীর দিকে তাকালে দেখে রানী চোখ বন্ধ করে নিজের আঙুল চুষছে। রাজ রানীর দিকে এগিয়ে গিয়ে পুনরায় রানীর ঠোঁটে লেগে থাকা আইসক্রিম খেয়ে নেয়। মিটমিট করে হেসে রাজ ওপরের দিকে চলে যায়। রানী ব্যালকনিতে দাঁড়িয়ে আবহাওয়া দেখছিল। রাজ গিয়ে তাকে কোলে তুলে নেয়। রানী হাত পা ছোড়াছড়ি করছে আর ভাবছে রাজ কি না কি জানি করে বসে এখন। রাস্তাকে বিছানায় বসিয়ে দিয়ে একটা চেয়ার টেনে নিজের সামনে এসে বসে। ট্রে থেকে প্লেট টেনে রানীর মুখের সামনে খাবার ধরে। হা করো। কি হলো? হা করো। আগের কথাগুলো মনে করে রানী মুখ গোমড়া করে অন্যদিকে মুখ ঘুরায়। না, খাবো না আমি। খাবে না? না। না তো? না। রাজ সুযোগ বুঝে রানীর মুখে খাবার তুলে দেয়। খাবার মুখে নিয়ে অস্পষ্ট সুরে রানী বলে, আমি বললাম না। শ্শ্, একটাও কথা নয়, চুপ করে খেয়ে নাও। অগত্যা রানী চুপ করে রাজের হাতে খেয়ে নেয়। পানি খাইয়ে দিয়ে রাস্তার মুখ মুছে দেয়। ট্রে নিয়ে যাওয়ার আগে একটু ঝুঁকে রানীর কপালে ভালোবাসার পরশ দিয়ে চলে যায়। রানী অবাক হয়ে যায়, রাজা যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি কোনো ভুল ধারণা নিচ্ছি না তো? মানুষটাকে আমি কষ্ট দিচ্ছি না তো? সত্যি কি এই ভালোবাসার মাঝে কোনো খাদ থাকতে পারে? সত্যি উনি আমার সাথে এমন করতে পারে কি? রাতের ঘুমানোর আগে রানী খুব অস্বস্তি ফিল করছিল। অস্থিরতার কারণে শুতে যেতেও ভালো লাগছিল না। অবশেষে বুকে হাজার প্রশ্ন আর অস্থিরতা নিয়ে সে ব্যালকনিতে চলে যায়। রাতের ঘন কালো নিস্তব্ধ আকাশের দিকে তাকিয়ে হাজার প্রশ্ন নিয়ে খেলা করছিল সে। রাজ পেছন থেকে তার কানে এসে ফোন রাখে, আস্তে করে বলে, আঙ্কেল কথা বলো। রানী একবার রাজের দিকে তাকিয়ে ফোন নেয়। বাবার সাথে খুব করে কথা বলে, তারপর মায়ের সাথে কথা বলে মনটা তার একটু হালকা হয়। কথা শেষ করে পাশ ফিরলে রাজকে দেখে না। ফোনের স্ক্রিনে নজর দেখে লক পেপারে তার একটা ছবি। সেই একটা ছবি যেদিন সে বাচ্চাদের নিয়ে খেলা করছিল পার্কে। হয়তো রাজ লুকিয়ে ছবি তুলেছিল। রানী তার নিজের ছবির দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। রাজকে নিয়ে খুব করে ভাবছে সে। রাস্তার হাত থেকে ফোনটা নিয়ে বিছানার উপর ছুঁড়ে মারে। রানীর হাত ধরে টেনে ব্যালকনির ডিভানে বসে, নিজের কোলে রানীকে বসায়। রানী উঠতে চাইলে রাস্তার কোমর পেঁচিয়ে রাখে, তাই চাইলেও আর উঠা হয়ে ওঠে না তার। এক কাপ কফিতে রাজ নিজের ঠোঁট জুবায়, রানীকেও কয়েকবার খাওয়ায়। রাজ আর রানী এক কাপ কফি শেয়ার করছে দুজন মিলে। কফি স্বাদটা তেতো হয়ে যাবে যদি ওই তোমার মিষ্টিত্বের ছোঁয়া না পায়।
কথাটা বলেই রাজ রানীর ঠোঁটে নিজেকে উৎসর্গ করে। রানীও কেন যেন রাজের এমন আচরণের প্রতি উত্তর দেয়, যার ফলে পরিবেশটা মুহূর্তেই মধুময় হয়ে ওঠে। রানী রাজকে জাপটে ধরে। রাজ মুচকি হেসে তাকে কোলে নিয়ে বিছানায় এগিয়ে যায়। ভালোবাসার আরেকটা রাত দুজনে মিলে পাড়ি দেয়। গভীর ভালোবাসে মেতে ওঠে দুজনেই। সকালে রানী তাকিয়ে দেখে রাজ তার বুকে মাথা রেখে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রানীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি। রাজ একটু নড়ে চড়ে উঠলে রানী আগের মতন চোখ বন্ধ করে ঘুমের ভান করে। রাজ চোখ ঢুলে রানীর দিকে তাকায়। মুচকি এসে রানীর চুলগুলো কানের পাশে গুজে দেওয়ার চেষ্টা করে। মাথা এগিয়ে রানীর কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। ফিসফিস করে বলে, প্রেয়সীকে যে খুব ভালোবাসি। রাজ তারপর উঠে যায়। ওয়াশরুমে গেলেই রানীর চোখ খুলে তাকায়। খুশিতে তার কান্না চলে আসে। মানুষ তাকে এতটা ভালোবাসে, এত কেয়ার নেয়, যেন বুকের ভেতর লুকিয়ে রাখলে তিনি স্বস্তি পায়। সেই মানুষটাকে কি করে অবিশ্বাস করছি? এটা কি সন্দেহ? কেন একজনের কিছুকে বিশ্বাস করে নিজের ভালোবাসাকে দূরে রাখছি? আমি খুব ভুল করছি নাকি আমি? রানী নিজের মনে মনে কথাগুলো বিড়বিড় করছিল। মনে মনে সে ভেবেই নিয়েছে রাজের সাথে এই বিষয়ে সে কথা বলবে। রাজ ওয়াশরুম থেকে এসে চুপচাপ রেডি হতে থাকে, অফিসে যেতে হবে তার। রানী সেই আগের মতো বিছানায় বসে আছে। গায়ের ওপর চাদর টেনে মুখ গম্ভীর করে বসে আছে। রানের মুখের ভাব আর চুপ থাকা দেখে রাজ বলল, বাচাল পড়ি, চুপ কেন? রেডি থাকো, মিটিংটি শেষ করে তোমার আঙ্কেল আন্টির কাছে নিয়ে যাব। আপনার সাথে আমার কথা আছে। বলে ফেলো, কি কথা? কথা আছে, তবে চুপ কেন প্রেয়সী? আপনি আগে আরেকটা বিয়ে করেছেন? ততক্ষণ পর্যন্ত রাজ রেডি হচ্ছিল, কিন্তু রানীর কথায় ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। রানীর চোখ রাজে আবদ্ধ আর রাজের চোখ রানীতে আসক্ত। রাজ প্রায় 1 মিনিট রানীর দিকে তাকিয়েছিল। রানী চোখ বড় বড় করে কৌতূহলী চোখ নিয়ে রাজের দিকে তাকিয়েছিল, কিন্তু রাজ থেকে অবাক করে দিয়ে আবার নিজের মতন রেডি হওয়াতে ব্যস্ত। কি হলো বলুন, আমার কথা জবাব দিন। রাজ হাতে ঘড়ি লাগাতে লাগে আর বলল, লেট হয়ে যাচ্ছে, আসছি। যা বললাম তাই করো, রেডি হয়ে থাকো। গাড়ির চাবিটা হাতে নিয়ে রাজ সুরসুর করে বেরিয়ে গেল। রানী চোখের পানি ফেলতে থাকে, কান্না করতে করতে বলে, আমি জানতাম আপনি বিয়ে করেছেন, তাই চুপ ছিলেন। আপনি যদি বিয়ে না করতেন তাহলে তো আমায় বলেই দিতেন সোজা, আপনি একটা ঠকবাজ, আমি আপনার সাথে আর থাকবো না। আব্বুর কাছে গেলে আমি আর আসবো না। আমার জীবন নিয়ে আপনি চিনিবিনি মিশে খেলা পেয়েছেন। আপনার মতো রাক্ষসকে আমি আর ভয় পাবো না। আপনি গ্যাংস্টারে আছেন, আপনার গ্যাংয়ে, আমার কাছে নয়। আমি আপনাকে ডিভোর্স দিব। আমার লাইফ চোরাবালি হয়ে গেল। রানী মাথায় হাত দিয়ে জোরে জোরে কান্না করছে আর নিজের সাথে বিড়বিড় করছে। রাজ মিটিং শেষ করে 12:20 বাসায় চলে আসে। রুমে গিয়ে দেখে রানী কান্না করছে। তোমায় কি বলেছিলাম আমি? কি হলো রানী? আপনি আমার লাইফটা খেয়ে ফেলেছেন। আপনি একটা রাক্ষস। রানীর কথা শুনে রাজ বিষম খায়, শুকনো কাশতে থাকে। রানীর কাছে গিয়ে তার পাশে বসে। মানুষের লাইফ কি খাওয়া যায়? হ্যাঁ, আপনি আমার লাইফ খেয়েছেন। রাজ শুষ্ক ঢোক গিলে শান্ত কণ্ঠে বলে, কিভাবে বলো আমায়? আপনি আগে একটা বিয়ে করেছেন, তাকে ঠকিয়ে আপনি আবার আমায় ঠকিয়ে বিয়ে করেছেন। আপনি একটা ঠকবাজ, বাটপার। রানীর কথা শুনে রাজ শান্ত থাকতে পারল না। রেগে গিয়ে রানীকে ধমক দিল। শাট আপ, ড্যাম ইট, স্টপ দিস ননসেন্স। চুপ, কান্না থামাও। রানী এবার ভ্যাভা করে হাতটা ছোড়াছুড়ি করে কান্না করছে, তাকে একটা বাচ্চার মতন লাগছে। রাজ ধমক দেয় তো রানী তার কান্না জোর আরও বাড়িয়ে দেয়। রাজ উপায় না পেয়ে রানীকে কোলে তুলে নেয়, তারপর নিচে যেতে থাকে। রানী হাত পা নাচাতে নাচাতে, এই গ্যাংস্টার কোথায় নিয়ে যাচ্ছে আমায়? আপনি আমায় মেরে ফেলতে নিয়ে যাচ্ছেন, তাই না? আপনার গোপন কথা জেনে গিয়েছি বলে আপনি টেবিল জামাইয়ের মতোই আমায় মেরে ফেলতে চাইছেন। জাস্ট শাট আপ ননসেন্স। এখন সত্যি মার খাবে যদি কান্না না থামাও। আল্লাহ, আল্লাহ আমায় বাঁচাও তুমি এই রাক্ষসের কাছ থেকে। রানীর এই আবল প্যাচাল রাজের অসহ্য লাগছিল। রানীকে কোলে নিয়ে থেমে যায় সে। না পেরে সে বলল, রানী প্লিজ চুপ করো, তোমাকে তোমার বাসায় দিয়ে যাচ্ছি, প্লিজ স্টপ দিস।
ও এখন আমার লাইফটাকে আপনি আপনার আগের বউকে নিয়ে আসবেন তাই না? আমি বুঝি না ভেবেছেন? আমি সব জানি। ওকে আসেন, নিয়ে আসেন আপনার ডাইনি বউকে। থাকবো না আমি আপনার কাছে, আমি আপনাকে ডিভোর্স দেব। রানীর কথায় রাজ পাত্তা না দিয়ে আবার নিজের মতন করে গাড়ির দিকে এগিয়ে যায়। রানীর বাসায় গাড়ি থামে। রাজ গিয়ে দরজা খুলে দিল। রানী সেখান থেকে বের হয়ে আসে। রাজের পেছনের সিট থেকে ফল মিষ্টি যা যা এনেছে সব নিয়ে ভেতরে যায়। রানীও যায় রাজের পিছু পিছু, যেন ও পথদ্রষ্টা। রানীকে দেখে তার বাবা মা খুশি হয়, মেয়েকে জড়িয়ে ধরে। রাজ সোফায় বসে আছে। রানী মুখ ফুলিয়ে নিজের রুমে চলে গিয়েছে। রানীর মা রাজকে নাস্তা দেয়। রাজ অল্প কিছু খেয়ে বসে শ্বশুরের সাথে আড্ডা দেয়। তারপর শাশুড়ির কথায় রানীর রুমে যায়। রানী আয়নার সামনে বসে কান্না করছিল। কিভাবে কান্না করো তা বুঝি আয়নার সামনে বসে বসে দেখছো? রাজের কথায় রানী তার দিকে তাকায়। তবে জানো তো, কান্না করলে তোমায় প্যাঁচার মতো লাগে, যেন কোনো এক রাম প্যাঁচা। রাজের কথায় এবার রানীর শরীর জ্বলে যায়। উঠে দাঁড়িয়ে বলে, আমি এখন পেঁচা হয়ে গেলাম তাই না? জানি তো এখন আমায় ভালো লাগবে না। আপনি তো ঠকবাজ, একজনকে বিয়ে করে ঠকিয়েছেন, তারপর আমায় ঠকিয়ে বিয়ে করেছেন। আপনি এখন আবার ওকে ঘরে আনবেন নাকি আরেকজনকে নিয়ে আসবেন ঠকিয়ে? রানী ততক্ষণে রাজের সামনে এসে তার কলার চেপে ধরে। হোয়াট রাবিশ, হোয়াট আর ইউ ডুইং ননসেন্স? জাস্ট স্টপ ইট, ড্যাম ইট, স্টপ দিস। রাজ রানীর হাত ছাড়ায়, একটু দূরে গিয়ে ভেতরে নিঃশ্বাস ছেড়ে দেয়। রানী দাঁড়িয়ে এখন আরও বেগে কান্না করে। আপনি তাহলে সত্যি এমন করছেন? তা না হলে কাজ আছে আমার, পরে দেখা হবে। টেক কেয়ার প্রিয়াসী। ব্যাস এতটুকু বলে রাজ ঘর থেকে বের হয়ে যায়। পেছন ফিরে আর একবারও তাকিয়ে রানীকে দেখে না। রানীর এই ব্যবহার পেয়ে তার কলিজা ছিঁড়ে যায়। সেখানে বসে পড়ে কান্নারত অবস্থায় বুক ডুকরে কান্না করছে সে। রাত তখন কয়টা বাজে রানীর খেয়াল নেই। ঘুমটা তার হালকা হয়ে আসছে, মনে হচ্ছে কেউ একজন তার উপর ঝুঁকে আছে। রানীর চোখ কিটিমিটি করে তাকায়। হ্যাঁ, রাজ নেশা ভরা চোখ নিয়ে তার উপর ঝুঁকে আছে। দুই হাত তার পাশে রেখে অপলক দেখছে তাকে। রাজনা চলে গিয়েছিল, কখন এলো আবার? রানী চোখ মেলে তার দিকে তাকায়। রাজ তো আগের মতোই তার দিকে মাতাল করা দৃষ্টি নিক্ষেপ করে আছে। রানী উঠে বসতে চাইলে রাজ তাকে মানা করে। তারপর নিজে রানীকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে চলে যায়। রানী আশেপাশে দেখে আরও অবাক হয়, কারণ এটা রাজের বাসা, তারা তো তাদের বাসায় ছিল। তাহলে এখানে এলো কি করে? সে তো ঘুমিয়েছিল। তাহলে রানী কিছুই বুঝতে পারছে না, তারা কি চলে এসেছে নাকি বাড়ি যায়নি। সবকিছু কি রানী স্বপ্নে দেখছিল? রানীর মাথায় হ্যাং হয়ে আটকে আছে। এই গ্যাংস্টারের কিছুই রানী বুঝে উঠতে পারে না। হয়তো তার বোঝার শক্তিও নেই পুরো গ্যাংস্টারটাকে। আমরা না চলে এসছি। মানে তখন দরকার ছিল তাই গিয়েছি, পরে আবার রাতে গিয়ে আন্টি আঙ্কেলকে বলে তোমায় নিয়ে এলাম এখানে। কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম, তাহলে কিভাবে এলো? এখানে যেভাবে আছেন মহারানী সেভাবে নিয়ে এসছি আপনায়। মানে আপনি আমার আব্বু আম্মুর সামনে? ইয়েস, আমি আপনাকে আপনার পিতামাতার সামনে দিয়েই আলিঙ্গনে আবদ্ধ করে কোলে তুলে নিয়ে এসেছি। উফ, রানী রাজকে এলোপাথাড়ি কিলচড় দিতে থাকে। রাজ হেসে রানীকে নিজের কোল থেকে নামায়। রানীকে শান্ত করতে নিজের শক্ত বাহুডোরে জড়িয়ে নেয়। ক্ষণিকের মাঝে রানী শান্ত হয়ে যায়, হাত পা নাড়ানাড়ি বন্ধ করে দেয়। রানীকে নিজের বাহুডোরে জোরালোভাবে আবদ্ধ করে নেয়। শান্ত কণ্ঠে রানীকে প্রশ্ন করে, আমার বিরুদ্ধে তোমার কি কি অভিযোগ আছে তা ব্যক্ত করো, প্লিজ টেল মি। রানী কি বলবে বুঝতে পারছে না। তার কি সব কিছু বলা উচিত? কেন নয়? যেখানে রাজ নিজেই তার সম্পর্কে অভিযোগগুলো শুনতে চেয়েছে, অবশ্যই বলা উচিত তার। রানী কাঁদো কাঁদো ভাবে রাজের বুক থেকে সরে এলো। রাজের মুখোমুখি হয়ে দাঁড়ায়, ঠোঁট উল্টে কান্না করে বলে, আপনি আগেও একটা বিয়ে করেছেন, তাকে ঠকিয়েছেন। তাই এটা আপনার কে বললো শুনি একটু? আমি জানি আপনি। কারেন্টের নিচে একটা দেবো না? যা বললাম তার উত্তর দাও। রাজের ধমকে রানী এবার জোরে কান্না করে দেয়। রাজবেচারার মাথায় হাত। রানীকে সামলে তার মাথায় হাত বুলিয়ে দেয়। গালের দুই পাশে হাত রেখে শান্ত হয়ে বলে, তুমি না জান পাখি, আমার কলিজা, বলো বলো তোমায় কে বললো? সেদিন আপনি বিদেশ থেকে ফিরেছেন বলেই আমায় কল করে জানিয়েছেন। সেদিন আমার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। আমায় বলা হয় আমি যেন
আপনাদের বাসার সামনে ফ্ল্যাটে যাই, না হলে পরে পস্তাতে হবে। আগ্রহী নিয়ে বোরকা পরে গেলাম সেখানে এক মহিলা আমার জন্য বসেছিল। আপনার সম্পর্কে অনেক কথা বলল আমায়, সব মিলে গিয়েছে। আপনি নাকি তাকে বিয়ে করেছেন, তার সাথে 1-2 মাস সংসার করেছেন, আরও কত কি। আমি বিশ্বাস করেছিলাম না বলে আপনাদের বিয়ের পেপার দেখায় আমার, আর তা দেখেই বিশ্বাস করি, আর আপনাকে অবিশ্বাস করতে শুরু করি। আপনাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। আপনাকে নিয়েই আমি বিয়ের স্বপ্ন দেখেছিলাম, সেই আপনি আমায় ঠকালেন। এই বলে রানী আরো জোরে কান্না করা শুরু করে দেয়। রাজ তাকে শান্তভাবে বলে, হায় আল্লাহ, তুমি এত বোকা কেন? হ্যাঁ, আসলে তুমি বোকার ডিম একটা। ওটা বিশ্বাস করে আমার সাথে এমন করছো তুমি? ওই কাগজ তুমি বিশ্বাস করে নিলে রানী? রানী নাক টেনে জবাব দেয়, তো নিজের চোখকে কি করে অবিশ্বাস করব? রাজ নিজের প্যান্টের পকেট থেকে একটা পেপার বের করে রানীর দিকে এগিয়ে দিয়ে বলে, এই সেই ব্যাপার তো? হ্যাঁ, এটাই তো সেই পেপার। আপনার সাইন আছে। আর ওই মেয়েটা? হায় রে বুদ্ধু, এটা আমার নকল করা সাইন। কি? জি, তুমি ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই, তা আমার শত্রু শাহিন চেনে চায়। রানীর গালে হাত রেখে রাজ আবার বলে, তুমি যে আমার লিটল এঞ্জেল, আমার কলিজা, আমার সবটা দুনিয়া, তা শাহিন জেল থেকে এসে জানে আমার উইক পার্সন তুমি, তাই তোমাকে তার খেলার গুটি হিসাবে নিয়ে আমি শেষ করতে চেয়েছে। অদম্য মানুষকে দমন করতে হয় তাদের উইক পার্সন দিয়ে। শাহিনও সেই পথ বেছে নিয়েছে, তোমাকে আমার থেকে দূরে সরিয়ে আমায় আঘাত করতে চেয়েছে। ভেবেছে তুমি চলে গেলে আমি দুর্বল হয়ে যাব, সহজে তার পথ থেকে আমায় সরিয়ে দিতে পারবে। তাই তার গার্লফ্রেন্ডকে দিয়ে এমন একটা নাটক সাজিয়েছে, আমার নকল করা সাইন দিয়ে, যেন তুমি আমার থেকে দূরে চলে যাও। কিন্তু ওর চালে সফল হয়ে যেত যদি না এমন কিছু একটা আশ করে বিয়েটা না করতাম। আমি জানি বিয়ে ছাড়া তোমার রাগ আমি ভাঙাতে পারবো না, কারণ তাহলে তোমার গভীরে প্রবেশ করতে হতো আমায়, যা বিয়ের আগে জিনা হতো। তাই সিদ্ধান্ত নেই বিয়ে করি আর শাহিনের প্ল্যানে পানি ঢেলে দেই। রানী ফ্যালফ্যাল করে রাজের দিকে তাকিয়ে আছে। লোকটা বলছে কি? বিশ্বাস হচ্ছে না তো? জানি হবে না, জাস্ট 1 মিনিট। রাজ নিজের ল্যাপটপ অন করে কানে ইয়ারফোন নিয়ে বলে, ভিডিও অন কর। সাথে সাথে ল্যাপটপের স্ক্রিনে ভিডিও অন হয়ে যায়। সেখানে তারি নামের একটা মেয়েকে দেখা যাচ্ছে, যে কিনা রানীকে বলেছিল তার সাথে তার বিয়ে হয়েছে। রানী চোখ মুছে অস্পষ্ট কণ্ঠে বলে, ওটা তো ওই মেয়েটা। তোমার যা জিজ্ঞেস করার করো ওকে। রানী চুপ থেকে কিছু বলার আগে মেয়েটা বলে উঠল, প্লিজ আমায় ছেড়ে দিতে বলো রানী, আমার কোনো দোষ নেই। আমি তো শাহিনের কথা এমন করেছি, ওকে তো নিজের থেকেও বেশি ভালোবাসি, তাই এমন করেছি। ও যা বলেছে তাই করেছি। রাজ চৌধুরীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বিয়েও হয়নি কখনো। এটা এটা একটা মিথ্যা নাটক ছিল তোমার থেকে রাজ চৌধুরীকে আলাদা করার। আর শাহিন আমাকে আর তোমাকে এই খেলার গুটি বানিয়েছে। দেখো আমার আর শাহিনের সব ছবি, আমার কোনো দোষ নেই। প্লিজ আমায় ছেড়ে দিতে বলো। তারি তার নিজের ফোনের ছবি দেখাতে লাগলো, যেখানে শাহিন আর তার অন্তরঙ্গের ছবি ভরপুর। রানী কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। ছলছল করা চোখ নিয়ে রাজের দিকে শুধু তাকিয়ে থাকে। এই মানুষটাকে সে কিনা অবিশ্বাস করে গেল, যে কিনা নিঃশর্তভাবে তাকে ভালোবেসে গিয়েছে। তাকে পাওয়ার জন্য কত কিছুই না করলো, মিথ্যা প্রফেসর সাজা, তাকে একদিনেই বিয়ে করে নেওয়া। আর এই মানুষটাকে সে কিনা। রাজ ল্যাপটপ বন্ধ করে পাশের টেবিলে রাখে। ঘুরতে না ঘুরতে রানী এসে তাকে জাপটে ধরে, শক্ত বন্ধনে আবদ্ধ করে নেয় নিজের ভালোবাসাকে। রাজের চোখ দিয়ে পানি চলে আসে। রানী অঝরে কান্না করতে থাকে। মুহূর্তে মুহূর্তে রাজকে শক্ত করে জড়িয়ে নিচ্ছে। রাজও রানীকে আষ্টিপৃষ্টি জড়িয়ে নিয়ে চোখের পানি ফেলছে। রাজ একসময় শব্দ করে রানীর গলায় নিজের মুখ ডুবিয়ে দিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। সব মিলিয়ে রানীর বুক ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, যেন কেউ তার বুকটা দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। প্রতিনিয়ত আঘাত করছে তার বুকের ভেতরটাকে। রাজের ফুপিয়ে কান্না করাটা যে রানীর গহীনে কি প্রভাব ফেলছে আর কতটা যন্ত্রণা দিচ্ছে, তা রানী বলে প্রকাশ করতে পারবে না কখনো। মনে হচ্ছে আজরাইল বুঝি এই তার জান কবজ করছে। এখনই মনে হয় তার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে। রানীর এমন কষ্টে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আস্তে আস্তে তার শরীর যেন নেতিয়ে পড়ে, রাজের বুকে হেলে যায় সে। রানীকে এই অবস্থায় দেখে রাজ দিশেহারা হয়ে যায়। তার কষ্ট আরও বেড়ে যায়। রানীকে কোনো রকম কোলে তুলে বিছানায় নিয়ে যায়, চোখে মুখে পানির ঝাপটা দেয়। হাত পা ডলতে থাকে, কোনো কিছুতেই কাজ হচ্ছে না তার, কোনো রেসপন্স নেই রানীর।
ক্রমশ শরীর ঠান্ডা হয়ে আসছে। রাজের ভেতরে রাজ্যের ভয় জেকে বসছে। রাজ এবার উপায় না পেয়ে রানীর মুখের কাছে যায়। ঠোঁট দুটো হালকা করে ফাঁক করে নিজের ঠোঁট লাগিয়ে দেয়। নিজের নিঃশ্বাসটা রানীর গহীনে ছেড়ে দেয়। বার কয়েক রাজ এই প্রথার অবলম্বন করে। রানীকে অনেকবার ডাকে, খুব বেশি কান্না করছে সেই সময় এসে। প্লিজ মাই লিটল অ্যাঞ্জেল, আমার বউ প্লিজ, আমি বাঁচবো না তুমি ছাড়া, তাড়াতাড়ি ওঠো রানী, উঠে পড়ো প্লিজ, আমার একটা কষ্ট দিও না যেটার কারণে আমি উন্মাদ কিংবা মরে যাই। রানী ওঠো, আল্লাহ তুমি আমার রানীকে ঠিক করে দাও, আল্লাহ দোহাই দোহাই তোমার, আমার বউকে ফিরিয়ে দাও, দয়া করে আল্লাহ আমায় একা করে দিও না। রানীর মুখে আবার নিঃশ্বাস দেওয়া হয়। বার কয়েক দেওয়ার পর রানী কাশতে থাকে। শরীর তার বড্ড ক্লান্ত। রানীর মাথা রাজ নিজের বুকের সাথে চেপে ধরে কান্না করতে থাকে বাচ্চাদের মতন হাউমাউ করে। রানী হাত দিয়ে ইশারা করে পানি দেওয়ার জন্য। রাজ পাশ থেকেই গ্লাস নিয়ে তার মুখের সামনে ধরে। রানী বেশ খানিক পানি খেয়ে একটু বড় করে নিঃশ্বাস নেয়। রাজের কান্না দেখে সে রাজকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এবার রাজ শক্ত গলায় বলে, ওই আর কাঁদবি না, কাঁদলে এবার মেরেই ফেলবো। রানী রাজকে খামচে ধরে। রাজের বুকে মাথা গুজে দিয়ে চোখের পানি ফেলে। রাজ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে মাথায় গভীর চুমু দেয়। প্লিজ বউ, কেঁদো না, আমার শরীর খারাপ করবে তো, কাল সকালে ডক্টর এসে দেখে যাবে। না। কেন না? ওষুধ? কিসের ওষুধ? আমি ওষুধ খেতে পারি না, ডাক্তার আনতে হবে না। রাজ একগাল হেসেই বলে, পিচ্ছি একটা। রানীকে কিছু খাইয়ে দেয়, তারপর একটু জুস জোর করে খাওয়ায়। রাজের বুকে মাথা রেখে শুয়ে আছে রানী। রাজ হাত বুলিয়ে দিচ্ছে রানীর ঘন কালো লম্বা কেশে। রাজকে জড়িয়ে ধরে রানী বলে, সরি। আমি নিঃস্ব। জনাব শুনছেন? আমি দুঃখিত। আমি নিঃস্ব। জনাব। আমি নিঃস্ব। জনাব বুঝি রাগ করলো? হুম। আমি তা ভাঙাতে চাই। তাহলে যে লাগবে? কি লাগবে? মিষ্টি। ওকে আমার বর, আপনি বসেন, আমি নিয়ে আসছি। রানী উঠতে চাইলে রাজ তার হাত টেনে নিজের বুকের উপর ফেলে। আমি ওই মিষ্টির কথা বলিনি, আমি এই মিষ্টির কথা বলেছি। মুহূর্তেই রানীর নিজের ঠোঁট যুগল রাজের ঠোঁটের মধ্যভাগে আবিষ্কার করে। সকালে রাজ মিটমিট করে তাকিয়ে দেখে রানীর বুকের গহীনে সে মাথা রেখে তাকে জড়িয়ে আছে। রাজ মুচকি হেসে রানীকে আরও শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয়। রানীর কপালে আলতো করে একটা চুমু দিয়ে উঠে যায়। রাজ ফ্রেশ হয়ে দেখে রানী দুই হাত দিয়ে হাত উঁচু করে হাই তুলছে আর শরীর মোড়ামুড়ি করছে। রানীর এমন করা দেখে রাজ মুচকি হাসে। আমার জনাবার ঘুম বুঝি ভাঙলো? জি আমার জনাব। শুভ সকাল মাই লিটল অ্যাঞ্জেল। আপনাকেও শুভ সকাল মাই ড্রিম বয়। রাজ শব্দ করে হেসে দেয়। রানীও শরীর মুড়িয়ে হাসতে থাকে। আমার জানটার ঘুম সবটা ভেঙেছে নাকি আরো বাকি আছে? জি না, আমার জামাই। বউ, তাহলে আপনি যান, গিয়ে ফ্রেশ আসেন। আপনার জন্য নাস্তা বানাতে হবে না? রাজ রানের কাছে গিয়ে দুই হাত তার কাছে টেনে নিয়ে বলে, ওরে আমার পিচ্ছি বউ রে, তুমি যাও, ব্রেকফাস্টটা আজ আমি করে দিচ্ছি। কিন্তু তুমি তো কিছুই পারো না, তবুও কাল থেকে তোমার যা ইচ্ছে করো, আস্তে আস্তে পারবে। জানো তো বউয়েরা তার রান্নায় বিশেষ স্বাদ আছে। ওরে আমার পাগল জামাই রে। রানী দাঁত বের করে হেসে ছুটে ওয়াশরুমে চলে যায়। রাজ হেসে ভাগলি বলে কিচেনের দিকে হাঁটা শুরু করে। দুজন মিলে ব্রেকফাস্ট করে নেয়। রানীর গালের পাশে দুই হাত রেখে নরম সুরে রাজ বলে, জান আমার, সাবধানে দেখো। কেন? শাহিন জেনেছে যে তার নাটক আমি ধরে ফেলেছি। আই নো ও এখন চুপ থাকবে না, কিছু একটা তো করবেই। কলিজাটা, তোমাকে নিয়েই আমার চিন্তা। ভেবেছিলাম আন্টি আঙ্কেলের কাছে তোমায় রেখে আসবো, পরে ভেবে দেখলাম সেটা আরও রিস্ক হয়, ওনাদের ঝুঁকি বাড়বে। এই বাড়িতে আমি তোমার প্রোটেকশনে রাখবো গার্ড দিয়ে। আল্লাহর রহমতে কিছু হবে না প্রেয়সী, চিন্তা করো না। রাজ কথা শেষ করে রানের কপালে চুমু দেয়। সাবধানে থাকবে, ভালো না লাগলে বা কিছু হলে সাথে সাথে আমাকে কল দেবে। তুমিও সাবধানে থেকো। আল্লাহ, আমার বউ আমায় তুমি করে বললো, আর আমি সাবধানে না থেকে পারি? হ্যাঁ না আসলে পাগলি, তোমার মুখে তুমিটা বড্ড শোভা পায়। রানী মুচকে আসে। রাজ আরেকটা চুমু দিয়ে, সাবধানে থেকো প্রেয়সী। সাবধানে থেকে প্রেয়সী বলেই চলে যায়। রানী এত বড় বাসায় একা বসে আছে, ভয়ও লাগছে তার।
কি করবে না করবে ভেবে পায় না। বুকের ভেতর এক অজানা আতঙ্ক কাজ করছে। রাজ কি করলো? শাহিন সত্যি যদি এমন কিছু হয় তবে ভেবেই রানীর ভেতরে আত্মা শুকিয়ে চৌচির হয়ে উঠছে। রানী এত বড় বাড়িতে একা ওদিক ওদিক যাচ্ছে। ওপর থেকে নিচে তাকিয়ে সে দেখতে পায় অনেকগুলো গার্ড বাড়ি বেষ্টন করে রেখেছে। তার সেফটির জন্য রাজ এমন ব্যবস্থা নিয়েছে। রানী মুচকি হেসে দিয়ে রাজের ভালোবাসাময় দায়িত্ব দেখে। দুপুর 1টায় ওপরে আমিনা আন্টি রান্নাঘরের কাজ করছে। রানী সোফায় বসে কার্টুন দেখছে। হঠাৎ রানী অনুভব করলো কেউ তার পেছন থেকে তার মুখ চেপে ধরেছে। রাজ হলে কেউ তাকে এত কষ্ট দিয়ে মুখ চেপে ধরতো না। সে আলতোভাবে রানীকে ধরবে যেন ব্যথা না লাগে। তাছাড়া রাজার ছোঁয়া সে অনুভব করতে পারে। রানীর খুব কষ্ট হচ্ছে, চিৎকার দিতেও পারছে না, দমটা তার আটকে আসছে। চোখগুলো ঝাপসা দেখতে শুরু করেছে। ঝাপসা চোখেই দেখতে পাচ্ছে আমিনা আন্টি হয়তো চিৎকার দিয়ে তার দিকে এগিয়ে আসছে। রানীর আর অবশিষ্ট শক্তি ছিল না। পিটপিট করে চোখের বাতাসে নিমিষে বন্ধ করে দিল। তারপর বাকিটা রানীর আর মনে নেই। রাজ অফিসে একটার পর একটা মিটিং শেষ করে নিজের রুমে এলো। চেয়ারে গায়ে এলিয়ে দিল। এমন সময় ম্যানেজার এলো ফাইল নেই, ইম্পর্ট্যান্ট ফাইল, তাই সে দেখতে লাগলো। কাজের প্রতি রাজ পারফেক্ট। অদম্য সাহস আর মনোবল নিয়ে সে কাজ করে। ফোন বাজলে রাজ ফাইলের দিকে মুখ নিয়ে তা রিসিভ করে। ওপাশের কণ্ঠ শুনে রাজের রাগ উঠে যায়। তার বুঝতে বেশি সময় লাগলো না এটা শাহিনের কণ্ঠ। তুই তুই আমায় কেন কল করেছিস? হ্যাঁ, এত কিছুর পরেও নিজেকে আরে ওয়েট মাই ব্রাদার, গলা এত উঁচু কেন? গলা নামিয়ে কথা বলো। তুই কেন আমায় কল? তোমার দুনিয়া আমার কাছে। ইয়েস, তো জান পাখি এখন আমার খাঁচায় বন্দি। রাজ এমন একটা কথা শুনে কি বলবে ভেবে পায় না। হৃৎপিণ্ডটার কাজ করা বন্ধ করে দিয়েছে। মুহূর্তেই তার পৃথিবী আধার কালো হয়ে এলো। যেটা ভয় পেয়েছে সেটাই হলো। নিজেকে নিয়ে সে কখনোই এত চিন্তিত বা ভয়ে থাকে না। তার সব ভয়, সব চিন্তা শুধু রানীকে নিয়ে। রানী যে তার কোঠা দুনিয়া। রাজের কথা লেগে আসছে, মুখ দিয়ে কি বলবে তাও ভেবে পাচ্ছে না। পায়ের নিচ থেকে মাটি যেন তার সরে যাচ্ছে আস্তে আস্তে। লেগে আসা গলায় রাজ বলল, দেখ শাহিন, তুই ওকে ছেড়ে দে। ওর সাথে তো তোর কোনো শত্রুতা নেই, ওকে ছেড়ে দে। এই প্রথম, জানিস, এই প্রথম তোর গলায় আমি ভয় শুনতে পেলাম। কি যে শান্তি লাগছে না, আমার কি বলবো তোকে। তোর কণ্ঠে ভয় কিভাবে সম্ভব? আমার এখনো বিশ্বাস হচ্ছে না, জানিস। দেখ শাহিন, তুই রানীকে ছেড়ে দে। কুল, এত তাড়া কিসের? সবে তো শুরু। মাত্র তো জান পাখিকে আমার কাছে আনলাম, আরও তো কত কি বাকি। মানে? গলা নামিয়ে, কান টানলে মাথা আসে। যেই অ্যাড্রেস দিচ্ছি তাড়াতাড়ি চলে আয়, তোকে আমার খুব দরকার। বেশ কিছু দিন হয়ে গেল তোর সাথে সামনাসামনি কথা হয় না আমার। চলে আয়, আর ভুলেও পুলিশ নিয়ে আসিস না, তাহলে কিন্তু তোর দুনিয়া কালো হয়ে যাবে। মানে তোর রানীকে। শাহিন, না শাহিন, তুই কিচ্ছু করবি না, আমি আসছি। রানীকে কিছু রাজের কথা শেষ হতে না হতেই ওই পাশ থেকে লাইন কেটে যায়। রাজ দিশেহারা হয়ে যায়। কি করবে তার মাথায় কাজ করছিল না, শুধু ছটপট করছিল। রানীকে ঘিরে সে বেঁচে আছে। রাজ আর ভেবে সময় নষ্ট না করেই বেরিয়ে পড়ে। শাহিনের মেসেজ করা অ্যাড্রেসের দিকে ছন্নছাড়া হয়ে গাড়ি চালাতে লাগে। এক মুহূর্তে সে এক দিশেহারা উন্মাদ। রাজ দ্রুত সেই অ্যাড্রেস অনুযায়ী চলে যায়। একটা নিলিবিলি জায়গা, আশেপাশে অনেক গাছ। পুরনো বাড়ির সামনে রাজ তাড়াতাড়ি করে ব্রেক কষে। দরজার সামনে রাজকে চেক করলো দুজন, তারপর ভেতরে পাঠিয়ে দিল। রাজ দৌড়ে ভেতরে যায়। শাহিন তখন সোফায় বসে ভিলেনি হাসি দিচ্ছিল। রানের হাত পা বাঁধা, মুখের মাঝে কাপড় পেঁচিয়ে রাখা। কান্নার কারণে মেয়েটা চোখ দিয়ে একটু সময় কালো দাগ পড়ে গিয়েছে। চোখগুলো লাল হয়ে ফোলা, মনে হচ্ছে ভয়ে খুব কেঁদেছে। রাজকে দেখে রানী হাত পা বাঁধা অবস্থায় চেয়ার থেকে ওঠার চেষ্টা করছে, আর বৃথা কথা বলার চেষ্টা। রানীর এই অবস্থা দেখে রাজের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ভেতরে পরপর ছুরিকাঘাত করার মতন কষ্ট হচ্ছে। তোলপাড় শুরু হয়ে গেল তার মাঝে। রানীর জন্য ভেতর থেকে শুধু হাহাকার আসছে তার। আরে পাখি, এত ফড়ফড় করছো কেন? তোমার জানের স্বামী তো সবে এলো, আগে ওকে একটু বিশ্রাম করতে দাও। শাহিনের কথায় রাজের খুব রাগ হয়, হাত মুষ্টিবদ্ধ করে নেয়। দেখ শাহিন, তো যা করার আমার সাথে কর, প্লিজ ওকে ছেড়ে দে। বাসায় পৌঁছে দিয়ে আয়। বাসায়?
তোকে ভয় পেতে দেখে না আমার খুবই ভালো লাগছে জানিস। এত বছরেও তোর চোখে একদিন ভয়ের কোণা পর্যন্ত দেখিনি, আর আজ ওর জন্য তোর চোখে আছে শুধু ভয় আর ভয়, মুখেও জড়তা। দেখ শাহিন, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, তোর যা ইচ্ছা আমার সাথে কর, মারধর যা ইচ্ছে কর, শুধু রানীকে ছেড়ে দে, সেফলি ওকে বাসায় পৌঁছে দে। আরে দাঁড়া না, তোর বউয়ের সাথে কিছু একটু করতে দে। এবার রাজ রাগে ফেটে যায়। শাহিনের দিকে তেড়ে আসতে চাইলে শাহিন বাধা দেয়। রানী এখন ভয়ে আরও কাঁদতে থাকে, রাজের দিকে অসহায় দৃষ্টি দেয়। রানীর এই চাহনি রাজের ভেতর পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কি করবে বুঝে উঠতে পারছে না। এই মুহূর্তে তার নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় লাগছে। না, এমন ভুলেও করিস না। ভুলে যাস না, তোর রানীর জান পাখি কিন্তু আমার হাতের মুঠোয়, শুধু একটা। শাহিন গান্তা করে রানীর মাথায়। ভয়ে রানীর ভেতরটা কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নেয়। না শাহিন না, এমন কিছুই করবি না তুই, প্লিজ, তোর কাছে রিকোয়েস্ট করছি আমি, রানীর কিছুই করিস না, ওকে ছেড়ে দে তুই। ছেড়ে দিবি? শাহিন, ওর সাথে তো তোর শত্রুতা নেই, কোনো শত্রুতা নেই, যা আছে আমার সাথে, তাহলে ওর সাথে। ও তো তোর দুনিয়া, তোর পরাণ পাখি। ওকে কষ্ট দিলেই তো কষ্ট পাবি। তোর জানটা যে ওর ভেতর, ওকে শেষ করে দিলেই তুই শেষ হয়ে যাবি। রাজ কিছু বলে না, নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছে, নিজেকে ঠিক করে নিচ্ছে। এখন তার রাগ বা মাথা গরম করলে চলবে না, তার একটু ভুলে মারাত্মক কিছু ঘটে যাবে। ঠান্ডা মাথায় সবটা সামাল দিতে হবে। রাজ আর চোখে তার ঘড়ির দিকে তাকায়। এখনো 10 মিনিট বাকি আছে। শাহিনকে এই সময়টা কথার মাঝে ব্যস্ত রাখতে হবে, রানীকে সেভ করে যা করার করতে হবে, এর আগে কিছুই করা যাবে না। রাজ শান্ত কণ্ঠে শাহিনকে বলে, দেখ তুই কি চাস আমায় বল। শাহিন তাচ্ছিল্য সুরে বলে, কি চাই আমার এখন বলছিস? আমি কি চাই? কেন এখন তুই বিপদে পড়েছিস, অসহায় হয়ে গেছিস? হাতি কাঁধে পড়ে চামচি লাথি মারে, প্রবাদবাক্যটা শুনেছিস তো? কি বলতে চাইছিস তুই? আমি কিছু বলতে চাইছি না। আচ্ছা, তোর গার্লফ্রেন্ডকেও তো তুই ভালোবাসিস, তাই না? জানিস ও কোথায় আছে? শাহিন বুড়ো কুচকে তার দিকে তাকিয়ে বলে, কোথায় আছে? ও এখন আমার কাছে, আমার বন্দি হয়ে আছে। ওকে বাদ দে, চল তুই রানীকে ছেড়ে দে, আর আমি তিরাকে। কি বলিস? কি রে শাহিন, ভাবছিস নাকি? তিরাকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু এখন ওর থেকেও আমার দরকার আর প্রয়োজন প্রতিশোধের। আমি ওকে নিয়ে এখন ভাবছি না। জানতাম আমি এমনটাই বলবি। আরে তুই তো মেরুদণ্ডহীন, ভালোবাসাতেই পারিস না। কাপুরুষের মতো অন্যকে হাতিয়ার বানিয়ে আমার সাথে লড়তে আসছিস। আর রাজ বেশ বুঝতে পারছে তার কথায় শাহিন রেগে যাচ্ছে। সে এটাই চাইছিল। রানী নির্বাক হয়ে শুধু দুইজনকে দেখছে। রাজ শাহিনের আড়ালে রানীকে চোখ ইশারায় আশ্বস্ত করছে, তাই সে চুপ আছে। শাহিন রেগে রানীর মাথায় আবারও জোরে সোরে বন্দুক ধরে। রাজ তড়িঘড়ি করে বলল, আরে আরে, এত তাড়াতাড়ি গেম শেষ করে দিচ্ছিস? হ্যাঁ, কোনো টুইস্ট ছাড়াই? সো স্যাড। ছি শাহিন, তুই গেম কন্টিনিউ করতে জানিস না, অথচ গ্যাংস্টারের সাথে খেলতে চলে রে। হ্যাঁ, শাহিন এবার দূর থেকে রাজের দিকে বন্দুক ধরে। কি ভাবিস কি তুই খুব বড় গ্যাংস্টার হয়ে গেছিস? আড়াল থেকে গ্যাং নিয়ে শুধু মানুষকে সাহায্য করিস, গ্যাং চালাস বলেই তুই মস্ত বড় গ্যাংস্টার হয়ে গেছিস না? আমি চাইলেই সব খেলা তোর সব পাওয়ার শেষ করে দিতে পারি এই মেয়েটাকে মেরে। ওর জান আমার হাতে, তবুও বড় বড় কথা বলছিস। আমি আজও বুঝতে পারলাম না প্রতি এত ক্ষোভ কেন তোর। আর কি বলি, তুই নিজেও জানিস আমি কত বড় গ্যাংস্টার আর কত বড় গ্যাং চালাই। জানিস না তুই তোর প্রতি এত রাগ কেন আমার? নাকি ভঙ্গ করছিস? ভাব কম দেখা। আমার চাঁদা তোলা, আমার 2 নাম্বারি ব্যবসা, মদের কারখানা, হিরোইন তৈরির গুদাম, ইয়াবা ব্যবসার সব তুই নষ্ট করেছিস, তবুও ঢং করছিস। ভালো মানুষই দেখিয়ে নিজের গ্যাংয়ের সাথে আমার সব শেষ করে দিলি। সব শেষে তুই আমার পুলিশের কাছে দিলি। একটা বছর আমি জেলখানায় ছিলাম, তার শোধ আমি নিব না ভেবেছিস? সব মনে আছে আমার, আর তোর প্রতিশোধ তো আমি নিবই, রাজ গ্যাংস্টার। রাজ আবারও ঘড়ির দিকে আর চোখে তাকায়।
10 মিনিট তো শেষ, এখন আসছে না কেন? রাজ চুপ করেই মনে মনে টাইম গুনতে লাগলো। তারা যে রুমটায় আছে সেখানে তারা 4জন ছাড়া আর কেউই নেই। রাজ, শাহিন আর একটা তার সাথে থাকা চামচা দাঁড়িয়েছিল, বাকিরা বাইরে পাহারা দিচ্ছিল। রাজকে বিশ্বাস করা যায় না, সব করতে পারে ও। শাহিন বকবক করছিল, এমন সময় তার গ্যাংয়ের লোক রুমে ঢোকে। শাহিন তাদের দিকে তাকিয়ে কিছু বুঝে ওঠার আগেই রাজ দৌড়ে গিয়ে লাথি মেরে তার হাতে থাকা বন্দুকটা ফেলে দেয় মাটিতে। সাথে সাথে রাজ নিজের বা তার হাত দিয়ে শাহিনের 2 হাত পেছন দিক থেকে পেঁচিয়ে নেয় আর ডান হাতে রাখে গলার পেছনে পেঁচিয়ে। শাহিন নড়ার শক্তিটাও পাচ্ছে না। 2 হাত রাজের পেছন থেকে পেঁচিয়ে রাখার কারণে তার দম নিতে কষ্ট হচ্ছে। তুই কি ভেবেছিস রাজ এত কাঁচা ধান চালবে তো খেলায়? আমি তোর মতো কাঁচা খেলো নই, আমি গ্যাংস্টার রাজ চৌধুরী। তোর মতো মশা আমার হাতে কিছুই না। নেহাত রানীকে আটকে রেখেছিলি, তাই তোর সাথে গেমের মাথায় যেতে একটু সময় নিয়েছি, নাহলে তোর মতো মশাকে রাজ কখনোই হাতে থাপ্পড় দিয়ে পিষে দিত। রাজ, ছাড় আমায়। ছাড়বো তোকে? রানীকে ছেড়েছিলি তুই? হ্যাঁ, রাজ রাস্তায় আসার সময় তার গ্যাংকে কল দিয়েছিল, কয়েকজন মিলে সে ঠিকানায় আসতে বলেছিল, কিন্তু এখন সে তা দেখতে পাচ্ছে পুরো গ্যাং চলে এসেছে। মানুষগুলো তাকে বড্ড বেশি ভালোবাসে, ভালোবাসবেই না বা কেন? তারা কোনো খারাপ কাজ করে না, বরং তারা তার বিরুদ্ধে যায়। রাজ বলে রেখেছিল কিভাবে কি করতে হবে। আস্তে আস্তে কোনো সাড়া শব্দ ছাড়া এক এক করে সরাতে হবে, আর কয়েকজন তো টাকার কাছেই কাবু ছিল, না হলেই রানের কিছু করে ফেলবে শাহিন। রাজ শাহিনকে ধরে রেখেছে আর তার চামচিকা অন্যজন। রাজ ইশারায় বোঝালো রানের বাঁধন খুলে দিতে। কিছু লোক এসে রানের হাতের বাঁধন খুলে দেয়, বাকিটা রানী নিজেই করেছে। রাজ রানের দিকে তাকিয়ে চোখ ইশারা করে সেখান থেকে চলে যাওয়ার জন্য। রানী কান্নারত অবস্থায় মাথা দিয়ে না করে। এবার রাজ অনেক রাগী লাল লাল চোখ নিয়ে রানীর দিকে তাকায়। রাজের চোখ দেখে রানী ভয় পেয়ে যায়, যার ফলে সে দরজা দিয়ে বের হয়ে যায়। শুরু হয় তুমুল মারামারি। শাহিনকে এলোপাথারি মারছে রাজ। তোর কলেজের কত বড়, তুই আবার চানে হাত দিয়েছিলি? তোর সাহস দেখে অবাক না হয়ে পাচ্ছি না। আমি বলেছিলাম তো রানীকে ছেড়ে দিতে, কিন্তু তুই মজা নিয়েছিলি না আমার সাথে? রানীকে আটকে রেখে ভেবেছিলি আমায় শেষ করবি? তোর কলেজেটা কত বড় তা আমি দেখতে চাই। তুই আমার বাড়ি গিয়ে আমার বউকে তুলে আনলি। রাজ কথাগুলো বলছে আর শাহিনকে ইচ্ছে মতন মারধর করছে। এক পর্যায়ে দেখা হলো শাহিনের অবস্থা খারাপ, আবার পুলিশও চলে এসেছে। রাজ পুলিশকে দেখে অবাক, কারণ সে তার গ্যাংকে এমন কোনো কথাই বলেনি। রাজ তবুও মারছে শাহিনকে, কথা বলার সুযোগটাও দিচ্ছে না, রাগে শুধু হাত চালাচ্ছে। বস থামেন, পুলিশ এসেছে। আর সরি, আপনায় না বলেই আমরা এটা করেছি। তিয়াসের কথায় রাজ কর্ণপাত করলো না, না করলো পুলিশের ভুরুককে। পুলিশ আর তার লোকজন এসে রাজকে শান্ত করে আর শাহিনকে তার হাতের কাছে রাখে। সবাই রাজকে শান্ত হতে বলেছে, কিন্তু রাজ বারবার শাহিনকে মারতে চাইছে। তার বইয়ের গায়ে হাত দিয়েছে, কত সাহস! শাহিন এই অবস্থায়ও তার পাশের পুলিশ কনস্টেবলকে ধাক্কা দিয়ে তার থেকে দূরে ফেলে দেয়। মাটিতে থাকা বন্দুকটা নিজের হাতে তুলে রাজের দিকে তাক করে। সবাই চুপ। পুলিশ, রাজের গ্যাং, রাজ নিজেও স্তব্ধ হয়ে আছে। শাহিন বন্দুক নামা। তুই কি ভেবেছিস আমি জেলে যাব আর তুই দুনিয়াতে বেঁচে থাকবি? না রাজ শাহিন, তা হতে দেব না। শাহিন বন্দুক রাখ, দেখ এখানে পুলিশ আছে। কিছু পুলিশ শাহিনের দিকে বন্দুক ধরে আছে, সুযোগের অপেক্ষা করছে যোগ বুঝে কোপ। শাহিন একবার রাজের দিকে বন্দুক নেয় তো আবার এগিয়ে আসতে চায় তার দিকে। গুড বাই গ্যাংস্টার রাজ চৌধুরী। শাহিন কথাটা বলে দম নেয়, সাথে সাথে 2টা গুলির আওয়াজ হয়। সবকিছু নীরব নিস্তব্ধ হয়ে ওঠে মুহূর্তে। রানী দরজার পাশে দাঁড়িয়ে গুলির আওয়াজে চিৎকার দিয়ে ওঠে। দৌড়ে ভেতরে ঢুকে আরেকটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। গুলি 2টা শাহিন আর রাজের লেগেছিল। শাহিনকে পুলিশের একজনের হাতে গুলি করেছিল যাতে সে গুলিটা ফেলে দেয় আর রাজ বেঁচে যায়, কিন্তু শাহিন নিজের হাতে গুলি খাওয়ার পর হাত নিজের কন্ট্রোলের বাইরে হয়ে যাওয়ায় তার হাতে থাকা বন্দুক থেকেও গুলি বের হয়ে যায়, যা রাজের বাহুতে লাগে। সাথে সাথে কলকলিয়ে গরম রক্ত ঝরতে থাকে। রানী রাজের হাতের অবস্থা দেখে জ্ঞান হারায়। রাজ চোখ মুখ খিচে কোনো রকম রানীকে ডান হাতে ধরেই নিজের বুকের সাথে আঁকড়ে নেয়। ইশারা দিয়ে পানি আনতে বললে রাজ রানীর মুখে পানি ছিটিয়ে দেয়। রানী মিনমিন করে চোখ দিয়ে রাজের দিকে তাকায়। রাজের হাতের অবস্থা দেখে রানী চিৎকার করে কাঁদতে থাকে। রাজ আর নিজের মাঝে থাকতে না পেরে ঢলে যায়। সবাই ধরাধরি করে গাড়ি নিয়ে বের হয়। রানীর কোলে রাজ শুয়ে আছে, চোখ তার বন্ধ, হাত দিয়ে অঝরে রক্ত পড়ছে। রাজের কোট ভিজে গিয়েছে, সাথে রানীর জামাও। অনেক রক্তক্ষরণ হচ্ছে।
রাজকে বুকের সাথে চেপে ধরে রানী কান্না করতে থাকে। বেশ সময় যাওয়ার পর রাজ আবার টিপ টিপ করে চোখ দিয়ে রানীর দিকে তাকায়। নিজের রক্তাক্ত হাতটা রানীর সাথে মিশিয়ে নেয়, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে ক্ষীণ স্বরে বলতে লাগে, রানী। কিচ্ছু হবে না তোমার, তুমি ঠিক হয়ে যাবে। আর একটু সময়। রানী, তোমায় খুব ভালোবাসি। রানীর বুক চিরে কান্না আসছে। প্রেয়সী, আমি যদি বেঁচে না থাকি তবুও তোমার কোনো রকম কষ্ট হবে না। আমার লোকগুলি তো তোমার ভালো থাকার ব্যবস্থা করে দেবে। চুপ, একদম চুপ। তুমি একটা কথাও বলবে না। আমার শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে। তোমাকে চাই মানে চাই। আমার জন্য তুমি সুস্থ হবে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। প্লিজ জান, এমন করো না। ভালোবাসি, তোমায় খুব ভালোবাসি রানী। রাজ আবার চোখের পাতা বুঝে নেয়। রানী গলা ফাটিয়ে কান্না করছে। রাজকে বুকের সাথে ধরে শুধু কান্না করছে আর মনে মনে আল্লাহকে ডাকছে। তার একটু পর হাসপাতালের সামনে গাড়ি থামে। রাজের লোকজন আবার তাকে ধরে ভেতরে নিয়ে যায়। ডাক্তার দেখেই বলে, ও মাই গড, ইমিডিয়েটলি ওনাকে ওটিতে নিতে হবে। শরীর থেকে অনেক রক্ত চলে গিয়েছে, তাড়াতাড়ি করুন। আরে ডাক্তার রাজকে নিয়ে ভেতরে চলে যাচ্ছিল। রানীর মনে হচ্ছিল তার বুক চিরে কেউ তার জানটা নিয়ে যাচ্ছে। রাজের হাতটা শক্ত করে ধরেছিল রানী। আস্তে আস্তে রাজকে তারা ভেতরে নিয়ে গেল। হাতের বাঁধন ছুটে গেল, তার হাতটাও কেমন যেন ঠান্ডা হয়ে আসছিল। রানীর বুকের ভেতর ঝড় বইতে লাগলো, অজানা ভয়ের ঝড়। এই ঝড়েই বোধহয় তাকে তোলপাড় করে নিবে, ছন্নছাড়া হয়ে যাবে না তো। রানী ওটির সামনে বসে কান্না করছে আর তার মনে মনে দোয়া পড়ছে। প্রায় 1 ঘন্টা পর একজন লোক ভিতর থেকে এলো। ওটির সামনে তখন ভিড়। রাজের গ্যাংয়ের সব ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। ডক্টর এসেই বলল, ওনার বাড়ির লোককে এখানে। ডক্টরের কথা সবাই তার দিকে চলে যায়। ডক্টরকে ঘিরে রেখেছে। সবাই অনেক প্রশ্ন করছে, রাজ কেমন আছে, কি হলো, ঠিক আছে কিনা, এইসব আর কি। ডক্টরের ধমকে সবাই চুপ হয়ে গেল। রানী ডাক্তারের সামনে যায়। আমি ওনার ওয়াইফ। কি হয়েছে আমায় বলুন, কেমন আছে ও? দেখুন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব 2 ব্যাগ এবি পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। আধা ঘন্টার মাঝে নিয়ে আসুন প্লিজ, না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। যা করার তাড়াতাড়ি করুন। ডক্টর আবার ভেতরে চলে গেল। রানী ধপ করে বসে চিৎকার করে কান্না করছে। তার রক্তের সাথে রাজের রক্তের মিল নেই, না হলে নিজের সমস্ত রক্ত দিয়ে রাজকে বাঁচাতেও রানী। রানীর চিৎকার যেন হাসপাতালকে কাঁপিয়ে তুলছে। হাউমাউ করে বাচ্চাদের মতন কান্না করেই চলেছে মেয়েটা। ম্যাম, আপনি চিন্তা করবেন না, কান্না থামান। ম্যাম, আমরা আছি তো, চিন্তা নেই। আমরা কিছু একটা করছি ম্যাম, আপনি ভেঙে পড়বেন না। বসকে আমরা আমাদের জীবন দিয়েও সুস্থ করব ইনশাআল্লাহ। আপনি কাঁদবেন না ম্যাম, আল্লাহর কাছে দোয়া করুন, আমরা দেখছি। এক একজন এক এক কথা বলে রানীকে সান্ত্বনা দিচ্ছে। রানী কান্নায় ভেঙে পড়ে। রাজের গ্যাংয়ের বেশিরভাগ লোক এখন নেই, রক্তের সন্ধানে চলে গিয়েছে। কিছু লোক হাসপাতালেই আছে, তবে ফোন দিয়ে নানান জায়গায় রক্তের জন্য যোগাযোগ করছে। রানী খুব অসহায়, তার কিছুই করার নেই। জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, এখানে কারো কিছুই করার থাকে না। আল্লাহ যখন যাকে পছন্দ করে তাকেই নিয়ে যায়। রানীর এখন আল্লাহর নাম নেওয়া ছাড়া আর কিছুই করার নেই। কান্না করছে, দোয়া পড়ছে আর আল্লাহর কাছে সাহায্য চাইছে। তার ভালোবাসা তার স্বামী যেন ঠিক হয়ে যায়। 30 মিনিট হওয়ার পর পর রাজের গ্যাংয়ের লোক 3 ব্যাগ রক্ত আনে। ডক্টর সাথে সাথে তা নিয়ে ওটিতে ঢুকে যায়। ম্যাম, আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ বস ঠিক হয়ে যাবে। বস কখনো কারো ক্ষতি করেনি, ওনার কোনো ক্ষতি আল্লাহ করবে না। ম্যাম, আমাদের সবার এত ভালোবাসা মিথ্যে হতে পারে না। আমাদের দোয়া আল্লাহ নিশ্চয়ই শুনবে, ইনশাআল্লাহ বস ঠিক হয়ে যাবে। ওদের কথাগুলো রানীর মনকে যেন একটু শক্ত করেছে। রানী অনবরত কান্না করছে আর দোয়া করছে রাজের জন্য। তার আরো আধা ঘন্টা পর ডাক্তার বের হলো ওটি থেকে। আল্লাহর রহমতে উনি এখন সুস্থ আছেন, আল্লাহর অশেষ কৃপা। রক্ত চলছে, আরো কিছুক্ষণ পর ওনাকে কেবিনে দেওয়া হবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। ডক্টর চলে যায়, সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। রানী হাজারবার কোটিবার আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। বেশ সময় যাওয়ার পর রাজকে কেবিনে দেওয়া হয়। রাজের হাতটা রানী শক্ত করে ধরে রেখেছে। রাজ ঘুমাচ্ছে। একে একে তার গ্যাংয়ের সবাই গ্যাংস্টারকে দেখে যাচ্ছে। সারা রাত রাজ আর ঘুম থেকে ওঠেনি, চোখ মেলেও তাকায়নি। রানী সারা রাত রাজের পাশেই বসেছিল। রাজের হাতটা খুব শক্ত করে ধরে রেখেছিল তার অর্ধাঙ্গিনী।
সকালে রাজ চোখ মিটমিট করে তাকাতেই তার বুকে ভারী কিছু অনুভব করে। ভালো করে তাকিয়ে দেখে রানী তার বুকে ঘুমিয়ে আছে। রাজ মুচকি হেসে রানীর মাথায় চুমু খায়। মাথায় হাত বুলিয়ে দিলে রানীর ঘুম হালকা হয়ে যায়। ধড়ফড়িয়ে রাজের বুক থেকে ওঠে। তুমি ঠিক আছো? আসলে কখন ঘুমিয়ে গিয়েছিলাম। রানীর কথা শেষ করার আগেই রাজ আবার আর এক হাত দিয়ে রানীকে বুকের সাথে মিশিয়ে নেয়। রানীও মুচকি এসে রাজের বুকের সাথে লেগে থাকে। রাজ রানীর মাথায় হাত বুলিয়ে দেয়। পাগলি, খুব ভালোবাসি তোমায়। সারা রাত ঘুমোনি বুঝি? রানীও মাথা তুলে বলে, স্বামীর এই অবস্থা থাকলে কোনো বই ঘুমাতে পারে না। ওকে, ওরে আমার পিচ্ছি বউটা রে। তুমি থাকো, আমি তোমার গ্যাংয়ের লোককে জানাই তাদের গ্যাংস্টার চোখ মেলেছে। ওরা কি হসপিটালে? তাহলে সারা রাত সবাই এখানেই ছিল। সারা রাত সবাই এখানেই ছিল। ইনফ্যাক্ট শুরু থেকেই ছিল। সবাই তোমার কেবিনের সামনে আছে হয়তো। ডক্টর এত করে বলল সবাইকে কেবিনের সামনে না আসতে। কে শুনে কার কথা? বলো কি? তবে আর কি, ডক্টর 2 ব্যাগ রক্তের কথা বলেছিল। তোমার তাও আধ ঘন্টার মাঝে। তোমার লোকজন তার আগেই 3 ব্যাগ রক্ত নিয়ে এসেছে। ওদের ডাকো। রানী সবাইকে গিয়ে বলতেই পিঁপড়ার মতন হুমড়ি খেয়ে পড়ে রাজের দিকে। সবাই একসাথে রাজের বেডের কাছে চলে যায়। এমন অবস্থায় রাজকে জড়িয়ে সবাই চোখের পানি ফেলে। ওদের এই ভালোবাসা দেখে রাজ নিজেও ঠিক থাকতে পারে না। আবেগপ্রবণ হয়ে কান্না করে দেয়। রাজকে 3 দিন হসপিটালে রাখা হয়। তারপর রানী আর রাজ সবাইকে নিয়ে বাড়ি যাওয়া হয়। 1 সপ্তাহ পর রানী নিজের সবটা দিয়ে রাজের যত্ন করে। রাজও সুস্থ হয়ে ওঠে। এর মাঝে রানীর বাবা মা এসে রাজকে দেখে যায়। রাজ রানী সাইরুর এক হোটেলের ব্যালকনিতে বসে আছে। বেড়াতে এসেছে রানীকে নিয়ে। বউকে নিয়ে সফর দেওয়া তো সুন্নত। আমার বিশ্বনবীও ওনাদের স্ত্রীদের নিয়ে বিভিন্ন দেশে সফর দিতেন। দুজনেই ব্যালকনিতে বসে আছে। ডিভানের ওপর আদর্শোয়া রাজকে ঘেঁষে রানীও বসে আছে। আকাশের দিকে তাকিয়ে তারা মুগ্ধ হচ্ছে। নীরবে যেন তারা তাদের কথা বলছে। দুজনেই চুপ। সামনে কফি রাখা। 1 কাপ কফি। রানীর কোমর টেনে রানীকেও আরও কাছে নিয়ে আসে। কফির মগ তার দিকে এগিয়ে দেয়। রানী মুচকে এসে তা গ্রহণ করে, কারণ এটা রাজের অভ্যাস। 1 কাপ কফিতে সে যেন রানীকে খুঁজে পেতে চায়। রাজ উঠে বসে। রানীর গায়ে দেওয়া চাদরের মাঝে সেও ঢুকে পড়ে। রানীকে মুচকে এসে নিজের উষ্ণ ওমে নিয়ে আসে। রানীও মুচকে এসে রাজের বুকে মাথা রাখে। হিমশীতল বাতাস বইছে চারিদিকে। হোটেলের লাইটের আলোতে চারপাশে প্রকৃতি আবছা দেখা যাচ্ছে। দুজনে তাকিয়েছে তার দিকে। রাজ হঠাৎ রানীর কানের পাশে হাত গুজে নিয়ে রানীকে টেনে আনে। রানীর ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করে দেয়। গভীর চুম্বনে তলিয়ে যায় দুজনে। রাজ রানীকে ছেড়ে দিয়ে মুচকে আসে। রানীও এক মারাত্মক রকম লজ্জাময় হাসি আসে। লজ্জাপুরের লজ্জা মাখা রঙিন হাসিটা ভীষণ ভালোবাসি। ওই হাসি আবার দুনিয়া আলোকিত করে তুলেছে। ভালোবাসি রানী। রাজ আবার কফির মগে ঠোঁট লাগায়। সেই কফি রানীর দিকে এগিয়ে দেয়। 1 কাপ কফিতে দুজন দুজনকে খুঁজে চলার আপ্রাণ চেষ্টা চালায়। সমাপ্ত।